তোমাকে না দেখেই ভালোবেসেছি। লেখক মোহাম্মদ ইয়াসিন আরাফাত। সব ভালোবাসা শুরু হয় না চোখের দেখায়, কিছু ভালোবাসার জন্ম নেয় অচেনা কিছু শব্দের ভেতর, কিছু অনুভূতি ধীরে ধীরে গড়ে ওঠে না দেখা একজন মানুষকে ঘিরে। মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যেগুলো শুরু হওয়ার সময় কেউ বুঝতে পারে না, একদিন সেই গল্পই হয়ে উঠবে তার সবচেয়ে প্রিয় স্মৃতি। এই গল্পটাও তেমনই, একজন সাধারণ ছেলের গল্প যে জানতো না একটি ছোট্ট ফেসবুক অ্যাকাউন্ট, কয়েকটি সাধারণ কথোপকথন আর অজানা নামের একটি মানুষ একদিন তার জীবনের অর্থই বদলে দেবে। এটি শুধু ভালোবাসার গল্প নয়, এটি অপেক্ষার গল্প, এটি মায়ার গল্প, এটি কিছু না বলা অনুভূতির গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি এমন একটি ভালোবাসার গল্প যার শুরু হয়েছিল দেখা দিয়ে নয়, শব্দ দিয়ে। পার্ট 1। ঢাকার ব্যস্ত নগরীর এক পরিচিত জনপদ মিরপুর। সেদিন ছিল শুক্রবার, নভেম্বরের 8 তারিখ। সালটা না হয় অজানাই থাক, কারণ কিছু গল্পের সৌন্দর্য তারিখের নির্ভুলতায় নয়, স্মৃতির আবেশে লুকিয়ে থাকে। সেই দিনটিতেই এক ছোট্ট ফুটফুটে শিশু প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখেছিল। হাসপাতালের চারপাশে যেন আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা যে যেখানে ছিল ছুটে এসেছিল নবজাতক শিশুটিকে একবার দেখার জন্য। কেউ হাসি মুখে বলেছিল, একদম বাবার মতো হয়েছে। আবার কেউ আপত্তি জানিয়ে বলেছিল, আরে না, মায়ের চেহারাটাই বেশি পেয়েছে। কিন্তু সবার মুখে ঘুরে ফিরে একটাই প্রশ্ন ছিল, বাবুর নাম কি রেখেছে? প্রশ্নটা শুনে শিশুটির বাবা মা একে অপরের দিকে তাকিয়ে লাজুক হাসি হেসেছিলেন। এখনো কোনো নাম রাখা হয়নি। এই উত্তরটা শুনে শুরু হয়ে গেল নাম নিয়ে তুমুল আলোচনা। কেউ বলল, শুক্রবারে জন্ম হয়েছে, নাম রাখো শুক্র আলী। রাফসান নামটা সুন্দর। আবার কেউ বলল, শাকিল রাখলে কেমন হয়? যেই আসে নিজের পছন্দের একটি নাম বলে যায়, আর বাবা মা পড়ে যান দ্বিধায়, কারণ তাদের আদরের সন্তানটির জন্য আগে থেকে কোনো নাম ঠিক করে রাখা হয়নি। ঠিক তখনই এসে পৌঁছান ছেলেটির বড় মামা। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, নিষ্পাপ মুখটার দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন। ছোট্ট শিশুটি তখন নিশ্চিন্তে ঘুমিয়েছিল, যেন পৃথিবীর কোনো ব্যস্ততা, কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারছে না। একসময় তিনি শান্ত গলায় বলেন, ওর নাম রাখা হোক মোহাম্মদ ইয়াসিন আরাফাত। নামটি উচ্চারণ হতেই চারপাশে যেন নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি, যেন দোয়ার নরম আলো ছুঁয়ে গেল সবার মন। এই নামের প্রতিটি অক্ষরে লুকিয়ে ছিল এক একটি পবিত্র অর্থ। মোহাম্মদ, যিনি সর্বাধিক প্রশংসিত; ইয়াসিন, এক রহস্যময় আহ্বান, যেন সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেওয়ার কোনো আত্মা; আর আরাফাত, জ্ঞানের প্রান্তর, পরিচয়ের আলো, আত্মাকে খুঁজে পাওয়ার এক পবিত্র ঠিকানা। নামটি শুধু একটি ডাক নয়, এ যেন এক নীরব দোয়া। যে মানুষটি এই নাম ধারণ করবে সে হবে প্রশংসায় ভরা, জ্ঞানে দীপ্ত, আর হৃদয়ের গভীরে খুঁজে পাবে নিজস্ব পরিচয়ের আলো। সেদিন থেকেই শিশুটি পরিচিত হয়ে উঠল আরাফাত নামে। আরাফাতের বাবা মোহাম্মদ মঞ্জু মিয়া এবং মা মোসাম্মদ শাহিনুর বেগম। তাদের পরিবার ছিল বেশ বড়। গ্রামের মানুষ বহু বছর ধরেই পরিবারটিকে ডাক্তার বংশ নামেই চিনত। সময় কারো জন্য অপেক্ষা করে না। দিন গড়ায়, মাস পেরোয়, বছর বদলায়। একসময় ছোট আরাফাতও বড় হতে শুরু করে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় সে বেশ মনোযোগী ছিল। স্বভাবে ছিল শান্ত, ভদ্র এবং কিছুটা লাজুক। বাবা মায়ের স্নেহ আর কঠোর শাসনের মাঝেই তার বেড়ে ওঠা। দেখতে দেখতে স্কুল জীবন শেষ করে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। স্কুল জীবনে নিজের কোনো ফোন ছিল না তার। মাঝে মাঝে বাবার ফোন হাতে পেলে সামান্য গেম খেলতো। এর বেশি প্রযুক্তির জগৎ সম্পর্কে তার তেমন কোনো ধারণাই ছিল না। এসএসসি পরীক্ষার পর একদিন বাবা তাকে একটি নতুন ফোন কিনে দেন। সেদিনের সেই ফোনটা যেন তার কাছে ছিল এক নতুন পৃথিবীর দরজা। তবে তখনও তার কাছে ফোন মানে ছিল গেম আর কল করা। এর বাইরের বিশাল জগৎ সম্পর্কে সে কিছুই জানত না। পড়াশোনার সুবিধার জন্য বাসায় একজন হোম টিউটর রাখা হয়। একদিন পড়াশোনার ফাঁকে শিক্ষক হঠাৎ বললেন,
তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডি দাও, প্রয়োজনে যোগাযোগ করা সহজ হবে। আরাফাত কিছুটা সংকোচ নিয়ে উত্তর দিয়েছিল, স্যার আমার এসব নেই, ব্যবহারও করি না। কথাটা শুনে শিক্ষক হেসে উঠলেন। আরাফাত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। হাসি থামিয়ে তিনি বললেন, আরে গাধা, এই যুগে ছোট ছোট বাচ্চারাও ফেসবুক ব্যবহার করে, আর তুমি বলছো তোমার কোনো অ্যাকাউন্টই নেই। লজ্জিত কণ্ঠে আরাফাত বলেছিল, কিছুদিন হলো বাবা ফোন কিনে দিয়েছেন, তাই এখনো কিছু খোলা হয়নি। ফোনটা দাও, আমি খুলে দিচ্ছি। সেদিনই শিক্ষক নিজের হাতে আরাফাতের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, আর তিনি হয়েছিলেন তার প্রথম ফেসবুক বন্ধু। সেদিন হয়তো আরাফাত বুঝতেই পারেনি জীবনের এক নতুন দরজা খুলে গিয়েছে। ধীরে ধীরে গেমের প্রতি তার আগ্রহ কমে যেতে লাগলো। ফেসবুকের ভার্চুয়াল জগৎ তাকে টেনে নিতে শুরু করলো অদৃশ্য এক মায়ায়। সারাদিন গল্প পড়া, মজার ভিডিও দেখা, এসব নিয়েই কেটে যেত সময়। মানুষের সঙ্গে কথা বলা, নিজের অনুভূতি প্রকাশ করা কিংবা স্ট্যাটাস লেখা, এসব তখনও তার কাছে একটি অচেনা ছিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল নীরবে। অজান্তেই সময়ের স্রোতে ভেসে ভেসে সে এগিয়ে যাচ্ছিল এক নতুন জীবনের দিকে। সে তখনও জানতো না নিয়তির তার জন্য কী লিখে রেখেছে। জানতো না এই নীরব পথই একদিন তাকে নিয়ে যাবে এমন এক ভালোবাসার কাছে, যাকে সে কোনোদিন চোখে দেখবে না, যার হাত কখনো ছুঁতে পারবে না, তবুও অদ্ভুত এক মায়া জড়িয়ে পড়বে। হয়তো 1000 মাইল দূরে থেকেও কোনো এক অচেনা মানুষ হয়ে উঠবে তার সবচেয়ে আপন। আর সেই গল্পের শুরুটা লুকিয়েছিল সেদিন খোলা সেই ছোট্ট ফেসবুক অ্যাকাউন্টের ভেতর। সেদিন বিকেলটা ছিল অন্য দিনের মতোই সাধারণ। বাইরে অস্তগামী সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। চারিপাশে সন্ধ্যার নরম আবেশ নেমে এসেছে। আরাফাত তখন নিজের ঘরে বসেছিল। হঠাৎ করেই কী মনে হলো, নিজের অজান্তেই কয়েকটা অনুভূতিকে শব্দের মালায় গেঁথে একটা ছোট্ট গল্প লিখে ফেলল। গল্পটা ছিল আবেগে ভরা, যেন অনেক দিনের জমে থাকা কিছু না বলা কথা অজান্তেই শব্দ হয়ে বেরিয়ে এসেছিল। খুব একটা আশা না নিয়েই সে লেখাটা ফেসবুকে পোস্ট করলো। কিছুক্ষণ পর হঠাৎ করে নোটিফিকেশনের শব্দে ভেসে এলো। একটি অচেনা আইডি তার লেখায় মন্তব্য করেছে, নাম অজানা। মন্তব্যে লেখা ছিল, আপনার লেখাগুলোতে অনেক আবেগ আছে, সত্যি বলতে লেখাগুলো খুব সুন্দর হয়েছে। মন্তব্যটা পড়ে আরাফাতের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। কেউ তার লেখা পড়েছে, কেউ অনুভব করেছে, আর সেই অনুভূতির প্রশংসাও করেছে। এমন ঘটনা তার জন্য নতুন ছিল। কিছুক্ষণ চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সে ছোট্ট করে উত্তর দিল, ধন্যবাদ আপু। উত্তর দেওয়ার কিছুক্ষণ পরে আবার রিপ্লাই এলো, আপু, আমি আপনার কোন জন্মের আপু? কথাটা পড়ে আরাফাত একটু ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, আরে মেয়েদের আপু বললে এরা এত রেগে যায় কেন? এই ভাবনার মধ্যেই একের পর এক মেসেজ আসতে শুরু করলো। এই যে মিস্টার, এই যে শুনছেন? দুটো মেসেজ একসঙ্গে দেখে আরাফাত আরও ঘাবড়ে গেল। মেসেজ খুলবে কি খুলবে না, এই দ্বিধায় পড়ে গেল সে। ঠিক তখনই আরেকটা মেসেজ ভেসে উঠল, ওই কিরে, রিপ্লাই কর। ভয়ে ভয়ে সে মেসেজ সিন করলো এবং তাড়াহুড়ো করে লিখলো, আসসালামু আলাইকুম আপু। কিছুক্ষণ পর উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি কি আপনার বোন হই যে আমাকে আপু বলছেন? আমার তো একটা নাম আছে, সেই নাম ধরেই ডাকতে পারতেন, তাই না? আরাফাত একটু লজ্জা পেয়ে উত্তর দিল, নাম তো দেখতেই পাই না, শুধু অজানা লেখা। আগে তো জানতাম না এটাও কারো নাম হতে পারে। মেয়েটি সঙ্গে সঙ্গে লিখল, হায় হায়, আমি অনুষ্কা রহমান। আরাফাত মুচকি হেসে উত্তর দিল, ও আচ্ছা, অনু নামটা খুব সুন্দর। সঙ্গে সঙ্গেই উত্তর এলো, অনু না, অনুষ্কা। আরাফাত হালকা দুষ্টুমি করে লিখল, না, আমি অনুই বলবো, এত বড় নাম ধরে ডাকতে আমার কষ্ট হয়। ওপাশ থেকে উত্তর এলো, ধুর, শয়তান বেডা একটা। বার্তাটা পড়ে আরাফাতের মুখে হাসি ফুটে উঠল। সেও মজা করে লিখল, আমি যদি শয়তান বেডা হই তাহলে আপনি শয়তান বেডি। আজব তো, আপনি তো দেখি অনেক ঝগড়াটে মিয়া। আরাফাত কিছুক্ষণ ভেবে দুষ্টুমি মিশ্রিত উত্তর দিল, আপনি ঝগড়া করতে চাইলে আমি ঝগড়াটে,
আর আপনি যদি মিষ্টি করে কথা বলেন তাহলে আমি চিনি হয়ে আপনার কথার ভেতর গলে যাব। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর মেয়েটির রিপ্লাই ভেসে উঠল, হয়েছে হয়েছে, আপনার ফ্লার্টিং স্কিল একদমই বাজে, থাকেন পড়তে বসি, পরে কথা। এই বলে অনুষ্কা অফলাইনে হয়ে গেল। আরাফাত আর কোনো মেসেজ পাঠালো না, চুপচাপ বই নিয়ে বসে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেদিন পড়ার টেবিলে বসেও তার মন বরাবর ফিরে যাচ্ছিল কয়েক মিনিট আগের সেই কথোপকথনের কাছে। অজানা নামের আড়ালে থাকা মেয়েটির দিকে তার রাগের ভান, তার মিষ্টি কথাগুলো আর সেই শয়তান বেড়া শব্দটার দিকে। কিছু মানুষ জীবনে আসে খুব সাধারণভাবে, কোনো পূর্বাভাস ছাড়া, কোনো বিশেষ কারণ ছাড়া, তবুও অদ্ভুতভাবে তারা মনের কোনো এক কোণে জায়গা করে নেয়। আরাফাত তখনও জানতো না সেদিনের সেই ছোট্ট কথোপকথনই একদিন তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে উঠবে। আর অজানা নামের সেই মেয়েটি ধীরে ধীরে তার পরিচিত পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষগুলোর একজন হয়ে উঠবে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। পরবর্তী পার্টগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইয়াসিন আরাফাত ভয়েস স্টোরিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন।